নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমাদের কথাই মিলে গেল শেষ পর্যন্ত 6 তারিখ যেদিনকে ইন্দু মালহোত্রা কমিটির ফাইনাল রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়ছে, ঠিক সেই দিনে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রাজ্য সরকার নবান্ন সুপ্রিম কোর্টে জমা দিল এবং মধ্যরাতে তার কপি সার্ভিস করা হলো সংগ্রামী যৌথ মঞ্চ কর্মচারী ফেডারেশনকে। তাদের আইনজীবীদের, অফিসিয়াল অ্যাডভোকেটদের তাদের কাছে কপি সার্ভিস করা হলো রাত 9টার সময়। কত বড় প্রতারক একটা সরকার! আমি বলেছিলাম আপনাদের যে ঠিক 6 তারিখ মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা হবে এমন একটি খবর আমাদের কাছে ছিল, কিন্তু আমাদের একটি খবর আমরা সংগ্রহ করতে পারিনি, তার জন্য মার্জনা চাইছি। সেটা হচ্ছে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে 3টি মিটিং কিন্তু রাজ্য সরকার সাইলেন্টলি করেছে। একটি 12ই মার্চ, আর 12ই ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে 20শে ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি। এবং ইন্দু মালহোত্রা কমিটি পরিষ্কারভাবে রাজ্য সরকারকে বলে দিয়েছেন তার 25% ডিএ দিয়ে দিতে হবে এবং 6% ডিএর ব্যাপারটাকে তারা ফর্মুলেট করে কীভাবে কাগজে বিজ্ঞাপন দিয়ে কী কী করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে। আমরা জানতে পারলাম কী করে যে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী ফেডারেশনের কাছে যে 215 পাতার কপি সার্ভিস করা হচ্ছে, যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, অর্থাৎ ডিএ দেব না, ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে সেটাকে আটকাবো, তার জন্য একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মূল প্রেয়ার অনেক কিছু তারা লিখেছেন। মূল প্রেয়ার হচ্ছে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত এই 25% ডিএ হিসেব করে দেওয়ার জন্য 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত আমাদের সময় দেওয়া হোক। তার কারণ আমাদের হাতে ক্যাশ ক্রাঞ্চ, এই মুহূর্তে টাকা নেই, আমাদের হাতে এই নেই ওই নেই। এই সময়টা মার্চ থেকে মে মাস পর্যন্ত পসিটি অফ ফান্ড হয়, আমরা বাজার থেকে ধার করার জন্য কেন্দ্রীয় ফিনান্স ডিপার্টমেন্টের কাছে প্রেয়ার করেছি, সব নানান অজুহাত। মানে এর প্রতারকদের তো কৌশলের অভাব হয় না, সেটা করলেন। কিন্তু 215 পাতার এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিতে গিয়ে রাজ্য সরকার বা নবান্ন সুপ্রিম কোর্টে যেটা বলেছে সেটা হচ্ছে আরও মারাত্মক, যে আমরা রিভিউ চাইবো, অর্থাৎ রায়টাকেও রিভিউ চাইবো, রিভিউটাও রিজেক্টেড হবে। আর মডিফিকেশন অ্যাপ্লিকেশানে 31শে ডিসেম্বর পর্যন্ত একটু টাইম রিলিফ চাইছে, অর্থাৎ নির্বাচনের আগে যেন ডিএটা না দিতে হয়। যে 12 লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, আমি আপনাদের কাছে বলছি, এই প্রতারক সরকার যদি কোনোভাবে ক্ষমতায় ফিরে আসে, একটা পয়সা ডিএ আপনাদের দেবে না। ভাবুন তো, 2016 সাল থেকে আজকে 2026 সাল, 8বারের মধ্যে 7বার হারা একটা সরকার সুপ্রিম কোর্টের রায়কেও অমান্য করছে, অমর্যাদা করছে, আবার টেকনিক্যালি বিভিন্নভাবে নতুন নতুন কথা বলছে এবং বলে আবার ব্যাপারটাকে মামলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যদিও দুটো ক্ষেত্রেই হারবে। প্রথম কথা হচ্ছে যে তাদের টাইম স্প্যান 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত দেবেন কিনা সুপ্রিম কোর্ট বলবে, আমি সেই নিয়ে কিছু বলবো না। কিন্তু রিভিউ অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে। এবার আসি যে 215 পাতার যে কপিটা সার্ভিস করেছে, আমি সেটা পড়ছিলাম। কুণাল নিমানি পক্ষ থেকে, রাজ্যের নবান্নের পক্ষ থেকে এই 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 পার্টিকুলারলি মডিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়েছে। যারা ডিএ যাদের পাও না, যেসব সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা স্বাভাবিকভাবে মডিফিকেশন অ্যাপ্লিকেশন রিভিউ অ্যাপ্লিকেশনের তফাৎটা বোঝে না। আমি খুব সংক্ষেপে বোঝাবো। এবং আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি টেলিফোনে অনেক রাতে কথা বলেছি। রাত্রি 9টার সময় তাদের আইনজীবীকে কপি সার্ভিস করা হয়েছে, তারপরে তার সঙ্গে গভীর রাতে আমি তার সঙ্গে কথা বলেছি। মডিফিকেশন অ্যাপ্লিকেশন হচ্ছে সময়টাকে একটু বাড়িয়ে দেওয়ার প্রেয়ার, আর রিভিউটা হচ্ছে রায়টাকে রিভিউ করা। রায় রিভিউ হবে না, রিজেক্টেড হবে, সময় হতে লাগবে। মডিফিকেশন হচ্ছে সময়টা চাওয়া। সময় চাওয়ার কারণ নানান ধরনের কারণ দেখিয়েছে, আর তার মধ্যে 3টে মিটিং হয়ে গেছে এই ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে। 12 তারিখ, 20 তারিখ, 28 তারিখ, যেটা মানে একদম সর্বোচ্চ লেভেলে ফিনান্স সেক্রেটারি, চিফ সেক্রেটারি, একটি মিটিংয়ে চিফ সেক্রেটারি থাকতে পারেনি, কিন্তু ফিনান্স সেক্রেটারিরা থেকেছেন এবং সেই মিটিংটাকে পুরো অন্ধকারে রেখে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হলো। এবার ভালো করে ভেবে দেখুন, এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন তৈরি করতেও কয়েক লক্ষ টাকা রাজ্য সরকার কিন্তু খরচা করলো, কয়েক লক্ষ টাকা খরচা করলো। এবার এটা চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে। সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন সবাই চ্যালেঞ্জ করবেন, এবং চ্যালেঞ্জ করলে তাদের যেমন আইনি খরচা, তেমনি রাজ্য সরকারেরও খরচা, আমার একটা ট্যাক্সের টাকা খরচা, আবার কয়েক কোটি টাকা। কেন, এখানে তো কোটি টাকার কমে বিল হয় না সুপ্রিম কোর্টে আইনজীবীদের। বড় বড় আইনজীবী 3-4 জন 5 জনকে দাঁড় করাবেন, ফলত আলটিমেটলি আবার গচ্ছা আমার আপনার পকেটে। যে টাকা দিয়ে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটা পার্ট দিয়ে দেওয়া যেত, কিন্তু এই প্রতারক মহিলা, এই চোর মহিলা, এই নৃশংস একজন খুনি মানসিকতার এই মহিলা কিছুতেই দেবেন না। বিকল্পটা কি? সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ কয়েকদিন আগে আমাকে বলেছেন, বললেন, শর্মাবু
এটা রাস্তার লড়াইয়েও নিয়ে যেতে হবে, আইনি লড়াই ছাড়া। আইনি লড়াই আমরা জিতব, কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার আইনি লড়াই। ভাস্কর বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে এই সময় এই আইনি আবার একটা আইনি ফেজের লড়াই, এই লড়াইয়ের মধ্যে কত মানুষ আবার হয়তো জীবন থেকে সারা জীবনের মতো তাদের প্রদীপ নিভে যাবে, তাদের জীবনে তারা ডিএর অধিকার, ডিএর পাওনা হকের টাকাটা পর্যন্ত এই মহিলা প্রতারক মমতা ব্যানার্জি অ্যান্ড টিম, অভিষেক ব্যানার্জি অ্যান্ড টিম, এই প্রতারক এই গোষ্ঠী, একটি পারিবারিক চোরেদের গোষ্ঠী, তারা আলটিমেটলি মারার ব্যবস্থা করবে। যাই হোক, আমি এ নিয়ে বিস্তৃতভাবে পরবর্তীকালে প্রতিবেদন পেশ করব, কিন্তু অনেক মধ্যরাতে প্র্যাকটিক্যালি যখন আমি খবরটা পেলাম, আমার মনে হলো নতুন বাংলার দর্শকদের দেওয়া দরকার। আপনার সঙ্গে থেকেছে, আমরা এই রায়ের পূর্ণাঙ্গ কপিটা পড়ছি, তার বিস্তৃত ব্যাখ্যা দেব। আপাতত জেনে রাখুন, রাজ্য সরকার 215 পাতায় মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিল, অর্থাৎ এই 25% যে ডিএটা ইনিশিয়ালি দেওয়ার কথা সেইটাকে 31শে ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দিতে বললো 2026। তা আমি যদি ক্ষমতায় না আসি, যে আছে দেবে, আর আমি যদি আসি তখন 31শে ডিসেম্বর পর্যন্ত আবার নতুন কৌশল নেব। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা রিভিউয়ের জন্য যাচ্ছি, অর্থাৎ রায়টাকে পুনর্বিবেচনার জন্য যাচ্ছি, সেটাও সেখানে উল্লেখিত যে আমরা রিভিউয়ের জন্য প্রেয়ার করব। কত বড় প্রতারক মানসিকতা না হলে এই মহিলা, ক্রিমিনাল মাইন্ডসেটের মহিলা, কত বড় সর্বনাশ বাঙালির জীবনে করছেন একটু ভেবে দেখুন তো। যারা তথাকথিত তৃণমূলের সিম্পাথাইজার, যারা আমার এই প্রতিবেদন শুনছেন, তারাও অন্তত এবারে মহিলাকে তাড়ান, তা নাহলে আপনাদের জীবনের অধিকারটা পাবেন না। যারা অসংখ্য শিক্ষক আছেন, অসংখ্য অশিক্ষক কর্মচারী আছেন, যারা পুরসভা পঞ্চায়েত আন্ডারটেকিংয়ে কাজ করেন, যাদের ডিএ পাওয়ার কথা, যারা পুলিশের কর্মচারী আছেন, যারা সমস্ত সরকারি অফিসগুলোতে আছেন, যারা দীর্ঘশ্বাস ফেলছেন, অবসরপ্রাপ্ত কর্মচারীরা, সবাই মিলে জোটবদ্ধ হন, এই প্রতারক মহিলাকে নবান্ন থেকে সরান। আইনি লড়াই লড়া যাবে, আইনি লড়াই জিতবেন, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশন, এরা জিতবেন, কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। প্রতারক মহিলা যদি ক্ষমতায় থাকেন, তখন সেই লড়াইটাও আরও বিলম্বিত করার নানান ছলা কলা কৌশলে নোংরা মানসিকতার একটা সরকার যারা নবান্নে বসে আছে তারা করবেন। যাই হোক, মধ্যরাতে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি। আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললাম। এই 215 পাতার মডিফিকেশন অ্যাপ্লিকেশন যখন মধ্যরাতে জমা পড়েছে, আমার মনে হলো আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই আইনি লড়াইয়ের মধ্যে আছেন। কি বললেন আমাদের প্রশ্নের উত্তর শুনুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। অনেক রাতে খবর পেলাম যে শেষ পর্যন্ত রাজ্য সরকার প্রত্যাশা মতো মডিফিকেশন অ্যাপ্লিকেশন ডিএটাকে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো এবং 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত টাইম চাইলো 25% ডিএ নিয়ে। আর রিভিউ অ্যাপ্লিকেশন আবার করবে, যে প্রত্যাশা মতো যা যা করার সেই পথেই হাঁটলো রাজ্য সরকার। একটু ব্রিফটা করবেন আমাদের দর্শকদের জন্য? আমাদের কাছে রাত্রিবেলা প্রায় 10:45 নাগাদ একটা অ্যাপ্লিকেশন আমাদের যিনি ধর্মপ্রকাশ ল অ্যাসোসিয়েট আছে তারা পাঠালেন, তারা পেয়েছেন। তা রাজ্য সরকারের তরফ থেকে এটি অ্যাপ্লিকেশন করা হয়েছে। এটাকে বলা হয় সুপ্রিম কোর্টের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। সেখানে তারা সুপ্রিম কোর্টের রায়ের কিছু মডিফিকেশন চেয়েছে। 31শে ডিসেম্বর 2026 এই পর্যন্ত যেন সময়সীমাটা বাড়ানো হয়, যে 25% যেটা দিতে বলেছে সেটা প্লাস 31শে মার্চের মধ্যে যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে বলেছে সেইটার বিষয়ে তারা সময়সীমা বাড়িয়ে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত তারা সময়সীমা পেয়েছে। না, আমি এটা একটু স্পষ্ট হচ্ছি যে 25% ব্যাপারে 31শে ডিসেম্বর পর্যন্ত, না ফার্স্ট ইনস্টলমেন্টের ব্যাপারে? না, দুটোই। সুপ্রিম কোর্ট অর্ডারের মধ্যে বলেছিল 25%টা ইমিডিয়েট রিলিজ, আর ফার্স্ট ইনস্টলমেন্টটা সুপ্রিম কোর্ট বলেছিল অর্ডার অনুযায়ী 31শে মার্চের মধ্যে দিতে হবে। 5 ফেব্রুয়ারি যে রায়টা হয়েছিল তার মধ্যে 25%টা ইমিডিয়েট রিলিজ ছিল, আর 31শে মার্চ তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট 25% প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা মানে দাঁড়ায়। এই দুটোই ওনারা যে অ্যাপ্লিকেশনটা সুপ্রিম কোর্টে জমা করেছেন সেখানে তারা বলতে চাইছেন যে যদি সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময়সীমা দেওয়া হোক, এক। দ্বিতীয়ত তারা বলেছেন যে তারা রিভিউ পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তৃতীয়ত তারা বলেছে নির্বাচনের জন্য তাদের একটা বিরাট এক্সপেন্ডিচার খরচা আছে, এছাড়াও অনেক কিছু খরচা আছে জুন মাস পর্যন্ত। এই মুহূর্তে রাজ্য সরকারের সেটা সম্ভব না, আরো কিছু ফিনান্সিয়াল তারা স্ট্যাটাস দেখিয়েছে। এইটুকু বলে তারা সুপ্রিম কোর্টের কাছে এই আবেদনটা জানিয়েছে। এই আবেদনের যখন শুনানি হবে তখন আমরা তীব্র বিরোধিতা করব, কারণ মামলাটা 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত 10 বছর ধরে হচ্ছে। আরো সময়সীমা রাজ্য সরকার শুধু সময়সীমায় যদি বাড়িয়ে যায় তাহলে এই কর্মচারী যারা রয়েছেন তাদের তো সমস্যা হবে, বিশেষ করে যারা রিটায়ার্ড পার্সোনাল রয়েছেন তাদের জন্য, তাদের মেডিকেল, তাদের
সবাই ছিল। এর মধ্যে কত লোক এই 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রচুর মানুষ মারা গেছে, তারা হুম। এনজয় করতে পারেনি। আরো কিছু মানুষ হয়তো ভবিষ্যতে, আমি জানি না তাদের কি শারীরিক কন্ডিশন, হয়তো আমাদের মধ্যে থাকবেন না, তো তারা তাদের লাইফ টাইমে এই টাকাটা এনজয় করতে পারবেন না। হুম, হুম। মানে এটা নিয়ে আমরা যখন সুপ্রিম কোর্টের আলটিমেটলি কাছে মামলা উঠবে আমরা তখন তো অবজেকশন জানাবোই, কারণ এখন তো আইনি অধিকারটা প্রতিষ্ঠা হয়ে গেছে। আইনি অধিকারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ঠিকই, কিন্তু ঘটনাটা হচ্ছে আবার তারিখ পে তারিখের গেরোতে পড়ে যাবে না তো এই মামলাটা? দেখুন, এটা ঘটনা যে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থাটা সারা পৃথিবীর বিচার ব্যবস্থায় যদি কোনো কেউ অ্যাপ্লিকেশন করে, সেই অ্যাপ্লিকেশনের শুনানি হবে আমাদের থেকে জবাব চাই। হুম। এটা তো অস্বীকার করার জায়গা নেই হয়। আপনারা এখন কি কর্মচারী যারা, স্বতঃপ্রণোদিত তাদেরকে নিজেকে জেগে উঠতে হবে। আপনারা কি কেউ কাউকে স্বতঃপ্রণোদিত কারুর অধিকার পাইয়ে দিতে পারে না, তাদেরকে তাদের নিজেদের অধিকার সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। আপনারা কি স্বতঃপ্রণোদিত হয়ে নেক্সট উইকেই মামলাটা শুনানি চাইবেন? দেখুন, আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়েছে হুম। আজকে শুক্রবার, কালকে শনিবার, রোববার। ডেফিনেটলি আমরা তার দ্রুততার সাথে শুনানির জন্য বলবো। এর কি কোনো জবাব দেওয়ার, এই 215 পাতার জবাব দেওয়ার ব্যাপার আপনারা ভাবছেন যে সরাসরি না না, ডেফিনেটলি আমরা জবাব দেবো, হুম, এবং আমরা এটাও আমাদের জবাবের মধ্যে রাখবো যে 2016 সাল থেকে আজকে 2026 হুম, শুধু মামলা হয়েছে, আর অধিকারটা প্রতিষ্ঠা হচ্ছে 1 এপ্রিল 2008 থেকে। হুম, হুম, তাহলে 2008 থেকে আর আজকে 2026 পেরিয়ে গেল। হুম, হুম, তাহলে একটা মানুষ যত দিন পেরিয়ে যাচ্ছে হুম, হুম, তার জীবনটা কি অবস্থা হচ্ছে। ঠিক। আমরা এই যুক্তিগুলো যখন সুপ্রিম কোর্টে শুনানি হবে তখন ডেফিনেটলি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমাদের সিনিয়ররাও থাকবেন, তারাও দৃষ্টি আকর্ষণ করবেন, সুপ্রিম কোর্টের কাছে জানাবেন। আম, তবে একটা কথা কি, সুপ্রিম কোর্টে দেখুন দুপক্ষই থাকবে, তাদের সওয়াল জবাব হবে। হুম, মানুষকে সচেতন হতে হবে, কারণ এই আজকে যদি ডিএ মামলাটা না হতো তাহলে তো মানুষ সচেতন হতে পারতো না ঠিক। যে তাদের যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে, হুম, হুম, এটা তো তারা সচেতন হতেন না। হুম, 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 ঠিক। আচ্ছা, একটা কথা আমি শেষ পয়েন্ট আপনাকে একটু কনফিউশন চাইবো, সেটা হচ্ছে আমি দেখছিলাম যে 3টে মিটিং, ভার্চুয়াল মিটিং রাজ্য সরকারের সঙ্গে হয়েছে, ফিনান্স সেক্রেটারির সঙ্গে হয়েছে, যেটা আজকে প্রকাশ্যে এলো এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে দেখলাম 12 তারিখ, তারপরে 20 তারিখ, তারপরে 28 তারিখ, 3টে। হুম। 6 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা, কিন্তু 28 তারিখই তো দেখলাম যে ইন্দু মালহোত্রা কমিটি রিপোর্টটা মানে একদম মিনিটস করে পুরো ব্যাপারটাকে তুলে দিয়েছেন। আলাদা করে কি সুপ্রিম কোর্টে এরপরও ইন্দু মালহোত্রা কমিটি আলাদা করে জমা দেবেন, না এটাকেই ধরে নিতে হবে যে ইন্দু মালহোত্রা কমিটি রিপোর্ট এর মধ্যে রয়েছে? দেখুন, ইন্দু মালহোত্রা কমিটিকে যে রিপোর্ট, যে সময়সীমা বেঁধে দিয়েছেন, আমার বিশ্বাস ইন্দু মালহোত্রা কমিটি সেই সময়সীমার মধ্যেই তারা রিপোর্ট দিয়ে দেবে। আর এটা আমার এটাও সুপ্রিম বিশ্বাস যে হ্যাঁ। রাজ্য সরকারের কাছে এই টাকাটা দেওয়াটা সম্ভব। হুম। রাজ্য সরকারের তরফ থেকেই টাকাটা মারা হচ্ছে। আমরা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কবে 2011 সাল বলবে? থেকে 26 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় যে সরকার পরিচালনা করছে, যে রাজনৈতিক দল, তাদের ক্যারেক্টার সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহাল হয়ে গেছি, সারা হুম, পশ্চিমবাংলার মানুষ ওয়াকিবহাল হয়ে গেছে। হুম, তারা কি চাইছেন না চাইছেন হুম, আমরা সবাই বুঝতে পারছি। তাদের আমাদের যখন এই যে অর্ডারের কপি মুখ্যমন্ত্রী বলছেন পাইনি, হুম, এটা দিতে লাগে না, হুম, কারণ হুম, ওনার আইনজীবী কোর্টে ছিল, সবার সামনে প্রকাশ্যে অর্ডার হয়েছে, হুম, হুম, তিনি কপি অটোমেটিক্যালি পাবেন। হুম, তিনি এটা বাহানা বানালেন, আমরাও কপি দিয়ে দিলাম। তার পরবর্তীকালে 25% ইমিডিয়েট রিলিজ বলেছিল, তো ইমিডিয়েট রিলিজের আমরা কন্টেম নোটিশ করলাম। কন্টেম নোটিশ করার পরে আপনি দেখবেন আমরা কন্টেম পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে। এই কন্টেম থেকে বাঁচতে এখন এই অছিলাগুলো বানাচ্ছে। এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের কাছে যে পশ্চিমবাংলায় সাধারণ নির্বাচন আছে। এখন এই নির্বাচনটাকে কেন্দ্র করে তিনি সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছেন। এখন সুপ্রিম কোর্ট সময় দেবে কি দেবে না সেটা সুপ্রিম কোর্টের ওপরে ডেফিনেটলি, সেখানে আমরা কিছু বলতে পারি না। কিন্তু রাজ্য সরকার যে পিটিশনটা করেছে তার বিরোধিতা তো আমরা করতে পারবো, সেই অধিকারটা আমাদের আছে। এবং আমি বিশ্বাস করি কোনোভাবে যদি ইলেকশনটাকে ক্রস করে দেওয়া, এটা হচ্ছে রাজ্য সরকারের এইটা একদম রাজ্য steady। সরকারের মূল টার্গেট, যে ইলেকশন এটা পিরিয়ডটাকে আমরা ক্রস প্রথম করে থেকেই দেওয়া বলে আসছি। হ্যাঁ। করে দেওয়া কিন্তু আইনি অধিকার যখন প্রতিষ্ঠা হয়েছে, আজ না হোক কাল পশ্চিমবাংলার যারা কর্মচারী তারা পাবেন। তবে এর সঙ্গে আরো একটা জিনিস লাগবে, যেটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কোনো কিছু পাইয়ে দেওয়া যায় না। কোনো কিছু পেতে গেলে
সেটাকে ছিনিয়ে নিতে হয়। এটা সবার মাথায় রাখতে হবে। অনেক কারণ মানুষ জানতেনই না যে তারা এইটা পান। হুম, মামলা হওয়ার পর তারা জেনেছেন। অনেক তাই জন্য ধন্যবাদ তাদের অধিকার তাদেরকে লড়ে বের করে আনতে হবে। বিক্রমবাবু, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এত রাতে। ধন্যবাদ।